আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? একটু সবাই কমেন্টস করেন তো, যারা যারা আছেন লাইভের মধ্যে। সবাই মিউট অবস্থায় আছে। আচ্ছা, কমেন্টস তো করা যাবে, আপনারা একটু হুম। কমেন্টস করে ফেলেন। কমেন্টস করে। দেখি আপনারা স্লাইডটা দেখতে পারেন কিনা, আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। জি জি, রহিম ভাই বলেছেন, মরিয়ম আপু বলেছেন, ওকে। আমরা বুঝতে পারছি আপনারা শুনতে পাচ্ছেন। বাকি সবাই, আমাদের ক্লাসটা মাঝে গ্যাপ হয়েছে গত রবিবারে। মূলত আমরা কিন্তু এই প্রোগ্রামটা হাতে কলমে লাইভে ব্যবসা শিক্ষা, এটা আমাদের স্লোগান বা এটা আমাদের প্রোগ্রাম, তাই না? এখানে আমরা কতজন উপস্থিত হয়েছি এটা আমাদের বিষয় না, বিষয়টা হচ্ছে আমরা 2 4 5 জন 10 জন লাইভে থাকে। আমাদের কিন্তু প্রথম থেকে প্রায় 90 92 জন ছিল, আস্তে আস্তে কমে গিয়েছে, স্বাভাবিক। এটার জন্য কোনো পে করতে হচ্ছে না, বিনা পয়সায় একটা ফ্রি ট্রেনিং আর কি, আমাদের দেশে যেটা হয়। তা আমরা এটা করতে চাচ্ছি, এটা রেকর্ডেড থেকে যেহেতু লাইভে থাকবে এবং এটা আমরা ইউটিউবে যেহেতু রেগুলার আপডেট দিয়ে আপলোড দিয়ে দিচ্ছি। আমরা একটা ব্যবসা করতে গিয়ে কি ধরনের প্রবলেম ফেস করতে হয়, কি কি কাজ করতে হয়, এই জিনিসগুলো বিশেষ করে ফেসবুক ব্যবহার করে যে জিনিসগুলো আমাদেরকে জানতে হয়, সেই জিনিসগুলো নিয়েই কিন্তু লাইভ প্রোগ্রামগুলোতে আমরা ক্লাসগুলোতে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এখন, কারণ একটা ব্যবসা তো অনেক বিষয় নিয়ে জড়িত হয়, একটা বিষয় তো এমনি এমনি শুধুমাত্র আমি মনে চাইছি একটা ব্যবসা শুরু করব, ইচ্ছা প্রকাশ করেছি, কিছু টাকা পয়সা আছে আর আমি ব্যবসায় নেমে গেলাম, ব্যাপারটা তো এরকম না, তাই না? আমরা দেখেন একটা এমন একটা বিজনেসের প্রোডাক্ট বাছাই করেছি, আমরা জানি এটা কম্পিটিটিভ, কম্পিটিটিভ মানে হচ্ছে প্রতিযোগী বেশি এই ব্যবসাটা। একটা হলো প্রোডাক্টের প্রাইস অনেক বেশি, এটা শতকরা হয়তো 2 4 জন কেনেন, এভারেজ যদি চিন্তা করা হয়। এই 3 4 জন, শতকরা 3 4 জনের জন্য এখানে কয়েক শত বিক্রেতা আছে অনলাইনে, তাই না? এই বিক্রেতা 3 4 জন 100 জনের মধ্যে কেনেন, তার মধ্যে কয়েক শত বিক্রেতা আছে, এদের মধ্য থেকে আমাদের এই প্রোডাক্টটা বা আমরা যেটা নিয়ে শুরু করেছি এটা কেন আমাদের কাছ থেকে কিনবে, কেন আমাদের কাছে তারা কেনার জন্য আসবে, বা আমাদের কোন কথা বা আমাদের কি কি অফার বা আমাদের কোন কোন সুবিধা দেওয়ার কারণে তারা আমাদের ওই যে শত শত বিক্রেতার মধ্য থেকেও আমাকে চুজ করবে, পছন্দ করবে। এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা একটা ক্লাস করব। আসলে আমাদের এটা সিলেবাসে ছিল না, আমরা যেহেতু প্র্যাকটিক্যাল, আমরা বলেছি যে সিলেবাসটা জাস্ট একটা দেওয়া, আমরা বাস্তবে ক্লাস করাইতে গেলে যেগুলো সামনে আসবে এগুলো সিলেবাসে ঢুকবে, প্রয়োজন যেটা নেই সেটা এখান থেকে বাদ পড়ে যাবে। তো আমরা টেকনিক্যাল সেটআপের আগে মার্কেট ভার্সেস মার্কেটিং, দুইটা শুনতে প্রায় একই রকম লাগে, তাই না? যে মার্কেট ভার্সেস বা বনাম মার্কেটিং, এই দুইটার মধ্যে তফাৎ কি? আচ্ছা, এইটা এটা কেন আমাদের একটু ক্লিয়ার করা দরকার। আর আমাদের ক্লাসগুলো তো এমনি ছোট হয়, তাই না? এই আধা ঘন্টা 35 মিনিট হয়, এত বেশি আমাদের সময় আপনাদের কাছেও নিতে চাচ্ছি না বা আমরাও দিতে পারছি না। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে যে ব্যবসাটা আমরা ল্যাপটপ নিয়ে করবো সেটা আমাদের মোটামুটি ইন্টারনালি অফিসিয়াল গোছ গাছের কাজ হচ্ছে, আমিও সেটার সাথে জড়িত আছি। আপনাদের মধ্য থেকেও অনেক সদস্য এটাতে ইনভেস্ট করেছেন আমাদের শেয়ার হিসাবে। সব মিলিয়ে দায়িত্ব নিয়ে যেহেতু কাজটা শুরু করা হয়েছে, আমরা বলেছি যে আমাদের ইনভেস্টের টাকাটা যেন কোনো রকম নষ্ট না হয়, লাভ না হোক, অন্তত যাতে খোয়া না যায়, নষ্ট না হয়, লসের সম্মুখীন না হয়, সেটা ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা রেখে, সতর্কতা থেকে আমরা এই ব্যবসাটা দেখি কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারি। হয়তো আমরা শুরু করতে গিয়ে যে পথ পরিক্রমা আমাদের সামনে পার হইতে হবে, আমি বলেছি গতকালকে একটি ফেসবুক স্ট্যাটাসে যা যা স্টেপ পালন করব একটা ব্যবসা শুরু করতে গিয়ে সবকিছু আপনাদের সামনে নিয়ে আসবো। তো এটা আজকে সেই ধারাবাহিকতার একটা অংশ যে আমরা কেন মার্কেট আর মার্কেটিং এই কথা দুইটা আমাদের বোঝা দরকার। বিশেষ করে ফেসবুককে যারা ব্যবহার করে ব্যবসা শুরু করবেন, এই দুইটা ব্যাপারে অন্তত বেসিক যে জিনিসটা আছে সেটা আমাদেরকে কিন্তু ক্লিয়ার হওয়া দরকার। আদারওয়াইজ ফেসবুক নিয়ে কেউ যদি স্থির করেন আপনি ব্যবসা শুরু করবেন, অথবা আমাদের সাথে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি আমাদের প্রোডাক্ট বিক্রি করে হেল্প করবেন, তাহলে এই আজকের ক্লাসটা আপনাদের লাগবে। তো চলুন আমরা শর্টকাট শেষ করে দিই ক্লাসটা। আমরা প্রথম হলো মার্কেট। মার্কেট এক কথায়, যদি আমি এক কথায় আমি বলছি যে এক কথায় মার্কেট মানে হলো কাস্টমার। আমি আমরা বলি না যে ওই যে ব্যবসাটা শুরু, এটার মার্কেট ডিমান্ড কেমন, মার্কেট কেমন, এটা বলতে বোঝাই যা জিজ্ঞাসা করি যে আসলে এটার কাস্টমার কেমন আছে, অডিয়েন্স কেমন আছে, ক্রেতা কেমন আছে, আজকে সব মার্কেটের অবস্থা কেমন ছিল আমরা জিজ্ঞাসা করি কিন্তু, আজকে মার্কেটের অবস্থা কেমন ছিল রে, আজকে শেয়ার বাজারের মার্কেটের অবস্থা কেমন, এসব কথা আমরা বলি। তো এই মার্কেট আর মার্কেটিং কাছাকাছি জিনিস আমরা একসাথে করে ফেলি। তো এক কথায় ইকোনমিক্স এর ভাষায় যদি আমি এটা মার্কেটকে বলি তাহলে এটা কাস্টমার বোঝাচ্ছে, যে আজকে মার্কেট কেমন মানে কাস্টমার বাজারে কেমন ছিল, ক্রেতার আনাগোনা কেমন ছিল।
তা আমি এই জন্য এখানে বলছি, এক কথায় মার্কেট মানে হলো কাস্টমার, যাদের নিকট আমার কাঙ্ক্ষিত পণ্যটি বিক্রয় করব। আমরা হয়তো প্রজেক্টের স্বার্থে ল্যাপটপ এবং সামনের এই প্রোগ্রামের ভিতরে আছে বই বিক্রি করব, দুইটা জিনিস অন্তত দেখাবো, তিনটাও যদি সময় হয় দেখাবো, যে কিচেন আইটেম একটা দেখানোর চিন্তা আছে। তার মানে ল্যাপটপটা আমরা আমাদের পণ্য, বই আমাদের পণ্য, এই দুইটা পণ্যর কাস্টমার। তাহলে এই কাস্টমারকে যদি আমরা না বুঝতে পারি, তাহলে আমরা কি করে বিক্রি করবে আমাদের এই ল্যাপটপ? এত দামের একটা জিনিস, মানুষের বিশ্বাসের উপর নির্ভর করে এই জিনিসটা বিক্রি হবে। বই ছোটখাটো জিনিস, 200 টাকা, 250 টাকা, 500 টাকা, 700 টাকার মধ্যে দাম পড়বে। তো এই বইগুলো মানে বিক্রি করা মূলত সহজ, তাই না? এটা বেশি একটা না বোঝাইতে পারলেও, কারণ বইয়ের ব্যাপারে বেশি বোঝাইতেও হয় না, কারণ আপনারা যারা বই পড়েন বা যারা বই কেনেন অনলাইন থেকে, বলে দেন যে আমাদের খুব শ্রদ্ধেয় একজন আছেন কোচ কাঞ্চন ভাই, যে ক্যাশ মেশিন বইটা পপুলার, উনি বইটাকে আপনার কাছে আছেন। উনির আরেকটা বই আছে যে এটা আপনার বিজনেস ব্লুপ্রিন্ট, ওই বইটাকে আছেন, বা সুখের সমীকরণ, এরকম উনি কয়েকটা মানে ভালো সেলার বই, বেস্ট সেলার বই আছে, তাই না? এই বইগুলো অথবা একাডেমিক বই, যে আমার ইন্টারমিডিয়েটের অর্থনীতির সেকেন্ড পার্টটা লাগবে, লেখক অমুক। এখানে বেশি বাছাবাছি করার কিছুই নেই, দামও বেশি একটা হেরফের হয় না। এইগুলো বিক্রি করা খুবই তুলনামূলক সহজ, কিন্তু কম্পিটিটর অনেক বেশি, প্রতিযোগী অনেক বেশি ফেস করতে হয়। তবুও এটাতে বেশি একটা আমাকে আমার প্রোডাক্ট ভালো, আমার বই কোয়ালিটি ভালো এত বোঝানোর জন্য চিল্লাচিল্লি করতে হয় না বা কষ্ট পেতে হয় না। কিন্তু ল্যাপটপ যেহেতু বিক্রেতার সংখ্যা 100-তে 2-3 জন, বিক্রেতা মাসাল্লাহ 100 জনই আছে, তাই না? তো এই 100 জনের মধ্যে 97 জন 98 জনকে আপনি বিট করে নিজের প্রোডাক্টটা তাদের কাছে সেল করার জায়গাটা করে নিবেন। এই চ্যালেঞ্জিং কেন আমরা লাইভে নিয়েছি, যে এটা করতে গেলে আমরা কি কি স্ট্র্যাটেজি মেনটেন করব, পন্থা অবলম্বন করব। আপনারা এমন কোন প্রোডাক্ট নিয়ে যদি শুরু করেন যেটা দেখেন যে খুব প্রতিযোগিতা বাজারে আছে, তাহলে আমাদের এই টাইপের জিনিসগুলো আপনারা চাইলে ব্যবসার মধ্যে ইনক্লুড করতে পারেন, তাহলে একটা হয়তো ভালো রেজাল্ট আসতে পারে। তো আমাদের এই কাস্টমারকে বা ওই যারা আমাদের ক্রেতা, তাদেরকে বোঝার জন্য আমাদেরকে মোটামুটি 5টা জিনিস আমাদেরকে বুঝতে হবে। 1 নম্বর, কাস্টমার কি চায়। এখন ল্যাপটপ চায়, আমি বোঝাচ্ছি আমাদের ল্যাপটপ দিই। কাস্টমার কি চায়, আমার অ্যান্সার উত্তর হচ্ছে কাস্টমার আমার কাছ থেকে ল্যাপটপ চায়। আচ্ছা, কাস্টমার কেন চায় এটা আমার কাছে? এখন মনে করেন না, এটা কেন চায়, হয়তো কেউ ফ্রিল্যান্সিং কাজের জন্য হয়তো অনলাইন প্রথমবার কাজ শিখতে যাচ্ছে, মোবাইল দিয়ে সব কাজ যেহেতু করা যায় না, এই জন্য তার একটা ল্যাপটপ লাগবে। অথবা কেউ ভিডিও এডিটিং কাজ শিখবে, হ্যাঁ সেটার জন্য হতে পারে। ভার্সিটিতে পড়াশোনা শুরু করেছে, বা স্কুল কলেজে প্রতিনিয়ত অ্যাসাইনমেন্ট দিতে হয়, ল্যাপটপটা একটা এসেনশিয়াল বিষয় হয়ে দাঁড়িয়েছে, এই জন্য হয়তো বা সে কিনবে। বা জবের জন্য প্র্যাকটিস করছে বা জবের চেষ্টা করছে, এখন যেহেতু সব জায়গায় কম্পিউটার ইন্টারভিউ ফেস করতে হয়, এই জন্য তার একটা বাসায় ল্যাপটপ দরকার। এটা হলো কেন চায়ের উত্তর হতে পারে। এরপরে কাস্টমার কখন চায়, কাস্টমার কখন চায় উত্তর কয়েক ভাবে হতে পারে। কাস্টমার কখন চায়, আমি এটা এক কথায় বলতে পারি, ফেসবুক দিয়ে ব্যবসা যদি করি, আমরা করার চিন্তা করি, তাহলে উত্তরটা এরকম হবে, কাস্টমার কখন চায়, কাস্টমার আমি যতক্ষণ অনলাইনে অ্যাক্টিভ থাকবো, মোটামুটি ওই এক টাইম অনলাইন থাকার যে কোনো সময় আমার কাছে চাইতে পারে। ফেসবুক ব্যবসা শুরু করার সবচেয়ে আমার চোখে দেখা যে জিনিসগুলো হয়, বা নিজের ব্যবসা থেকেও বুঝি, যে আমি ক্যাম্পেইন আমার রানিং আছে, আমার একটা প্রোডাক্ট বা পেজে দেওয়া আছে, কিন্তু দেখা গেল আমি আমার পেজে কমেন্টস আছে সকাল 7টার সময়, আমি ঘুম থেকে উঠছি 8:30 9টা, সে কথা কথা বলি। এখন উনি আমাকে ওই 7টার সময় হয়তো অফিসে বা কোনো কাজে যাচ্ছিলেন, বললেন যে ভাইয়া ল্যাপটপটা তো আমি দেখেছি আপনাদের পেজ থেকে, এটা প্রাইসটা কত? এখন আমরা যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় প্রাইসটা দিই না, যাতে ইনবক্সে কাস্টমার আসবে, তাহলে ওর সাথে বেশ কিছু কথা একটু যদি লম্বা প্রসেসে বলতে পারে, তাহলে তাকে কনভার্ট করা সহজ হয়। যদি প্রাইসটা দেওয়া থাকে, অনেক ক্ষেত্রে যেহেতু কাস্টমার দেখাই আছে প্রাইস দেওয়া আছে, উনি আর ফার্দার আর কোনো প্রশ্ন করেন না যে আমার প্রাইসে বনিবনা হচ্ছে, বা উনি মন মতো হয়তো প্রাইসটা হয় নাই, উনি আর কোনো কথা বলেন না। কিন্তু জানার জন্য ভাইয়া প্রাইসটা কত, এই কথা তাকে লিখতে হয়। দেন তাকে বলা যেতে পারে ভাইয়া প্রাইসটা মোটামুটি বাজেটের মধ্যে, আপনি কত টাকার মধ্যে আপনি ল্যাপটপ চাচ্ছেন। আমি ওই প্রাইস জিজ্ঞাসা করছে প্রাইসটা কত, আমি এই কথার উত্তর না দিয়ে আমি তাকে বলতে পারতেছি যে ভাইয়া আপনি আসলে কত বাজেটের বা কি ধরনের কাজের জন্য ল্যাপটপটা চাচ্ছেন। তখন কিন্তু কথার উত্তর উনি চাই, উনি চাই, আমি যদি বলতাম ল্যাপটপ 32,000 টাকা, উনি চলে গেলেন, অ্যান্সারে দিলেন, উনি হয়তো এক্সপেক্ট করছেন এটা 25 30 25 28 হাজার টাকা হইলে হয়তো কিনতো। যেহেতু আমি 32,000 টাকা বলে ফেলছি, উনি আর আমি কি সুবিধা দিচ্ছি, আমার কি কি বেনিফিট, আমার কাছ থেকে এত শোনার সময়ও সে দিচ্ছে না আমাকে, উনি চলে গেলেন। যখন আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনি কোন
কি ধরনের কাজের জন্য কেমন বাজেট চাচ্ছেন একটু যদি বলতেন আমার জন্য ভালো হইতো আপনাকে একটা ভালো সাজেশন দিতে। তখন উনি কিন্তু বাধ্য হয়ে বলছে, ভাই আমি তো স্টুডেন্ট বা আমি তো চাকরিজীবী, বা আমার বাজেট খুবই কম, আমি চাচ্ছি এই ধরেন 20-25-এর মধ্যে একটা ল্যাপটপ এই গ্রাফিক্স এর কাজের জন্য। এই যে একটা কথা বললেন, তারপর জি ভাই এটা আলহামদুলিল্লাহ আপনার এই বাজেটের মধ্যে আমাদের কাছে ল্যাপটপ আছে, আমরা গ্রাফিক্স এর জন্য ভালো ল্যাপটপ আছে, তা আমাদের এই এই সিরিজের হয়তো লেনোভো আছে, এইচপি আছে, ডেল আছে, এটা আমরা কয়েকটা তাকে কনফিগারেশনে আমরা তাকে রিকমেন্ড করলাম, তখন কিন্তু উনি একটা বেছে নেওয়ার সুযোগ হইল। এই যে কথা বলার কারণে যে কাস্টমার শুধু প্রাইস দেখে দৌড় দিত, সে কিন্তু কনভার্ট হওয়ার একটা সুযোগ রয়ে গেল, তাই না? তাহলে আচ্ছা, সেটা হলো মূল কথা না, মূল কথা হচ্ছে যে কখন চাই, আমি উত্তর দিতে গিয়ে এত দূর গিয়েছি যে উনি 7টায় মেসেজ করেছেন, প্রাইস কত, আমি দেখেছি 9:30। উনি আর খেয়াল আছে আমার পেজ থেকে তো আরো কত পেজ, একবার মানুষ যখন ফেসবুকে কোনো কিছু সার্চ করা শুরু করে, দেখবেন আমার পেজ হয়তো ল্যাপটপ, উনি যেহেতু ল্যাপটপ খুঁজছে, ফেসবুক হয়তো লিখছেন ল্যাপটপ, এই শব্দটা কোনো কারণে দিয়েছেন, এই ল্যাপটপ দেওয়ার কারণে হচ্ছে কি আমার পেজ দেখবে এরকম আরো যারা ক্যাম্পেইন করা আছে ল্যাপটপ যারা বিক্রি তাদের পেজ আসতেই থাকবে। উনি কনফিউজ যে আমার কোন পেজের জন্য দেখেছি, উনিরা খেয়াল থাকবে না। কিন্তু ওই যে উনির মেসেজটা যদি আমি সাথে সাথে রিপ্লাই দিতে পারতাম যে ভাইয়া এটা প্রাইস তো আমি কয়েক রকম আছে, আপনি আসলে কি ধরনের প্রোডাক্ট চাচ্ছেন, তাহলে এই যে তার সাথে আস্তে আস্তে কানেক্টিভিটি হইল। এই কখন হইলো আমাদের ফেসবুকে ব্যবসা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা চেষ্টা করব বেশি থেকে বেশি সময় আমি ক্যাম্পেইন অথবা আমার পেজের যে এক্সিস গুলো আছে, কমেন্টস এর রিপ্লাই গুলো আছে, টাইম টু মানে উইদিন 1 মিনিটের মধ্যে রিপ্লাই করা। মানুষের এত সময় নেই আপনাকে আপনার পিছে ঘুরবে। এখন চিন্তা করেন তো, এই জিনিসটা আমাদের খুবই ঘাটতি হয়, ক্যাম্পেইন করেও আমরা উদাসীন থাকি, অথবা কিছু লোককে বেতনভুক্ত করে রাখি, তারা হয়তো দায়িত্ব পালন করেন কিনা এটাও আমরা মানে এটা আমরা অভাবও করি না, দেখি না, তাদের কাছে আমরা ফলো আপে রাখি না, মিস হয়ে যায়। তো ব্যবসা করতে গেলে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, কখনোই নিজের হোক বা কাস্টমার বা আপনি আপনার এমপ্লয়ীদের কাজ করান, ক্যাম্পেইন অথবা পেজ যখন আপনি এগুলো ম্যানেজ করবেন, পেজের মধ্যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, অবশ্যই কমেন্টস গুলো খেয়াল রাখা, কারণ কাস্টমার কখন চায় এইটার উত্তর সহজে বলা যাবে না। 24 আওয়ার্স কাস্টমার অনলাইনে কম আর বেশি থাকে। বাংলাদেশের প্রেক্ষাপটে রাত 12টা 1টা পর্যন্ত আনাগোনা করে এদের, কারণ অনেকে অফিস আসে দেরি করে, ঘুমাতে যায় দেরি করে, এখন সব ডিভাইস হাতে হাতে থাকার কারণে মানুষের ঘুমের চেঞ্জ পরিবর্তন হয়ে গেছে, কারণ চাইলেও আর 10টা 11টায় ঘুমাইতে পারে না। আমাদের ফজরের নামাজের অনেকে চিন্তাই থাকে না, এটা বাস্তবতা বলতে হচ্ছে। যার কারণে কি হচ্ছে, ঘুমের, যাদের ফজর নামাজ পড়ার চিন্তা আছে তারা তো 10টা 11টায় ঘুমাইবে, কারণ তো ফজর উঠতে হবে, আর এই চিন্তাটা কয়জনের আছে, তাদের আল্লাহর নামে ঘুমায় 2টা 3টায় উঠে ঠিক নাই, এরকম হয়। তো যাই হোক, ব্যাপারটা এরকম যে কাস্টমার কখন চায়, সকাল থেকে শুরু করে 12টা 1টা নাই। আপনি আপনার অবস্থান বুঝে, আপনার পারিপার্শ্বিকতা বুঝে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। নিজে যদি না পারেন, ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলির কাউকে এখানে আপনার ভাগ করে দেন, তুমি এতটা থেকে এতটা দেখবে, আমি এতটা থেকে এতটা দেখবো, টাইমটা ভাগ করে নেবেন, তাহলে কি হবে, যাতে কোনো টাইমটা অন্তত মিসিং না হয়। এইটা যে যত বেশি করতে পারে, তাহলে কাস্টমার কখন চাইলে অ্যান্সারটা তখন তারা বেশি দিতে পারবে, তাদের সেল অন্যদের চাইতে কয়েক গুণে বেশি সেল হবে, পরীক্ষিত এগুলো। আচ্ছা, তাহলে কাস্টমার কখন চায়, কাস্টমার যখন মনে চায় তখন, যখন খুশি তখন চায়, এটা হবে সহজ উত্তর। আমাকে অ্যাক্টিভ থাকতে হবে ফেসবুকের মধ্যে, যেখানে আমার প্রোডাক্ট গুলো সাজানো গোছানো আছে, যেহেতু আমাদের কোনো ফিজিক্যাল দোকানপত্র নাই, ফেসবুকে আমাদের দোকান, ফেসবুক পেজটাই আমাদের দোকান, আমাদের ই কমার্সের ওয়েবসাইটটাই আমাদের দোকান, আমাদের ইউটিউব চ্যানেল আমাদের দোকান। আমরা হচ্ছে গিয়ে হয়তো অনেকেই বিভিন্ন বিক্রয়.com যেমন একটা বিক্রয় আছে, দারাজ একটা জায়গা আছে, এগুলো কিন্তু আমরা চাইলে আমাদের প্রোডাক্ট ওখানে ইনভেস্টেড করেও কিন্তু আমরা বিক্রি করতে পারি, সেই ব্যবস্থা আমাদের দেশে আছে, তাই না? তা আমরা যেখানে যেখানে আমাদের প্রোডাক্ট রেখে দেব, সেই সব জায়গাতে যে কোনো সময় কাস্টমার আমাদের কাছে নক করতে পারেন। এই অ্যান্সারটা সহজ উত্তর হলো, সবচেয়ে বেশি বেশি টাইম আমাকে দিতে হবে, কাস্টমার কোন সময় নক করবে আমি সাথে সাথে রিপ্লাই দিতে পারবো। তাই কাস্টমার সব সময় কম বেশি চায়, 18 ঘন্টায় চায় আমি মনে করব। আচ্ছা, কাস্টমার কিভাবে চায়, কাস্টমার কিভাবে চায় এটা আর একটা জটিল একটা কেস। কাস্টমার, আমি বললাম একটু আগে এক্সাম্পল দিলাম, কাস্টমার এক একজন আল্লাহ তাআলা মানুষ পাঠিয়েছেন এক একজনের মেন্টালিটি দিয়ে। একজন মানুষ সহজ কথাকে বাঁকা আকারে বলে, কোন কোন জিনিস বাঁকাকে মানে সিম্পল ভাবে বলে, একটা কথা জটিল কথাকে সহজ ভাবে বলতে পারে, অনেক সহজ কথাকে জটিল আকারে অনেক তৈরি করে। কাস্টমার যে কত রকম আছে অনলাইন জগতে, যদি সেল করতে আসেন আপনি কল্পনাও করতে পারবেন না, আপনার মাঝে মধ্যে এত বিচিত্র অভিজ্ঞতা হবে। যেমন আমি কিছু এক্সাম্পল দিই, ধরেন এই ল্যাপটপের ব্যাপারে যদি আমাদের কাছে আসবে, ভাই প্রাইস কেমন, এত, ডাকাত আপনারা, একটা ধরেন একটা নাকি উনি এই কথা বলে চলে গেল, এই আপনার এটা কেমন, এই ধান্দাবাজি একটা বলে দিব।
তারপর আরেকজন কোনো কিছু জীবনে কেনেই নাই, আপনাদের প্রোডাক্ট কেমন, ভালো না প্রোডাক্ট, এগুলো কিনো না এদের কাছ থেকে। আমাদের কম্পিটিটর আছে না, যেন একই প্রোডাক্টের, এরা কিন্তু বিক্রি না, ওই প্রোডাক্টের ওরও দোকান আছে, ধরেন ও অনলাইনে বিক্রি করে, আরেকজনের কমেন্টস এর মধ্যে গিয়ে হুদাই একটা ধরেন করবে, এরাও কাস্টমার সাথে জিজ্ঞাসা করবে, নেগেটিভিটি ছড়াবে একটা, এটা হবে এভারেজ অনলাইনের জগতে এটা ফেস করতে হয়। মোটামুটি 10% ধরে রাখেন, এরকম ফেস করতে হবে। ভুয়া কাস্টমার পাবেন, তারপর হচ্ছে ভুয়া ভাবে আপনাদেরকে রিস্ক করবে, অনেক বাজে কথা বলবে। এভাবে তাদের প্রোডাক্ট আমাদের কাছে চাবে, এটা হবে প্রথমে কেন বললাম, এটা হলো নেগেটিভিটি, বাকি সব পজিটিভিটি। এরপরে কাস্টমার কিভাবে চাবে, ভাই আমি ল্যাপটপটা কিভাবে নিতে পারি, আপনাদের কাছে কি ধরনের ল্যাপটপ আছে। তারপর হচ্ছে অনেকে ফোন ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন করে ডিরেক্ট কল করে বলবে, কেউ জিজ্ঞাসা করবে ভাই আপনাদের অফিসে এসে সরাসরি দেখা যাবে কি না, আমি অমুক ডিস্ট্রিক্ট থেকে নিব, আপনারা কিভাবে আমার কাছে পাঠাবেন, আপনাদের ওয়ারেন্টি গ্যারান্টি, নানান ভাবে নানান কথা আমাকে বলতে পারে। আপনি যদি প্রোডাক্ট বিক্রেতা হন, আপনাদের মোটামুটি এরকম, উনিরা যতভাবে কাস্টমার যতভাবে আমাদেরকে যেভাবেই চাক না কেন, আমাদেরকে তাদের সুন্দর করে ম্যানেজ করে তাকে সন্তুষ্ট চিত্তে রেখে উত্তরগুলো আমরা দিতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ ওই যেভাবে চাক না কেন আমরা সে উত্তরগুলো ওদের মতো করেই যদি ওদের ভাষায় আমরা দিতে পারি। একজন বাঁকা ভাবে প্রশ্ন করছে, বাঁকা ভাবে ওইভাবে তাকে দেন, একজন সোজা ভাবে বলছে, সহজ ভাবে উত্তর দেন। আবার অনেকেই আছে সিম্পল প্রশ্ন করছে, আমরা উত্তর দিতে ঘোড়ায় পাচ্ছে অনেক বেশি করে ফেলি, উনি বিরক্ত হন। তো এই জিনিসটা একদিনে হবে না, এই লাইনে থাকতে থাকতে টেকনিক্যাল ভাবে আমরা লাইভে অনেক কমেন্টস এর উত্তর আপনাদেরকে সামনেই দেখবো, তো দেখেন কি ধরনের কমেন্টস করেছে, আমরা কি ধরনের উত্তর দিয়েছি, এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো লাইভে। কাস্টমার কিভাবে চাই ভাই, কাস্টমার কিভাবে চায় এটা না, উত্তরটা হলো কাস্টমার যেভাবে চাক আমি সেভাবেই তাকে উত্তর দেওয়ার জন্য আমার পক্ষ থেকে আমি প্রস্তুত রয়েছি, এটা আমার উত্তরটা যেন থাকে, বা আমার এই কনফিডেন্সটা যেন থাকে। কাস্টমার কোথায় কোথায় চায়, এখন আমার ল্যাপটপের বিজ্ঞাপন ফেসবুক পেজে আছে সাপোজ, আমার ইউটিউব চ্যানেলে আছে সাপোজ, তারপরে আমার বিক্রয়.com এ বিজ্ঞাপন দিয়েছে সেখানে আছে, এই যে কয়েক জায়গা ফেসবুক গ্রুপের মধ্যে দেওয়া আছে, আমার অ্যাফিলিয়েটের জন্য বিভিন্ন স্টুডেন্টের কাছে আমার এই বিভিন্ন আইটেমের প্রাইস সহ ছবি সহ দেয়া আছে। আপনার মোট কথায় যত জায়গায় আপনি এটা প্রচারণা করবেন, তত জায়গা থেকেই আপনার কাস্টমার চাইতে পারে, আপনার ফেসবুক থেকেও বলতে পারে ভাই আমি আপনাদের বিজ্ঞাপন দেখেছি, এটার প্রাইসটা কেমন, বিস্তারিত জানতে চাই, ইউটিউব চ্যানেলের কমেন্টসও আপনার কাছে যাইতে পারে, ইউটিউব চ্যানেলের ভিডিও থেকে ডেসক্রিপশন থেকে মোবাইল নাম্বার নিয়েও কল করতে পারে, সরাসরি আপনাদের অফিসে এসেও আপনার সাথে ল্যাপটপ চাইতে পারে। আপনার কথা হলো যেখানে যেখানে আপনার উপস্থিতি থাকবে, এবং আপনি চেষ্টা করবেন অনলাইনে সবচেয়ে বেশি কোথায় কোথায় আমার প্রোডাক্ট এঙ্গেজ থাকলে পরে মানুষের চোখে পড়বে। সাইকোলজিক্যাল ব্যাপার, যারা দুনিয়াতে মার্কেটিং নিয়ে কাজ করে তাদের ভাষা হলো, একটা প্রোডাক্ট মিনিমাম 6 টাইম যদি মানুষের নজরে আনা যায়, তাহলে সেখানে অন্য নর্মাল 1-2 বার তার চোখের সামনে যেভাবে যায় তার চেয়ে কয়েক গুণে বেশি ওই প্রোডাক্টটা নেওয়ার প্রবণতা বাড়ে। তাহলে আপনার চেষ্টা থাকবে অনলাইনে যদি প্রোডাক্ট বিক্রি করতে বেশি থেকে বেশি জায়গায় আমার উপস্থিতি জানান দেওয়া। গুগল মাই বিজনেস পেজে একটা অ্যাকাউন্ট করব, একটা পারলে পরে যেহেতু ব্যবসায় নামছেন একটা ল্যান্ডিং পেজ থাকবে, একটা ই কমার্স সাইট থাকবে, ফেসবুক গ্রুপের সাথে কানেক্ট থাকবে, ফেসবুক পেজ থাকবে, ইউটিউব চ্যানেল থাকবে পেশাদারি। তারপরে আমরা বিভিন্ন যেখানে ক্যাম্পেইন করে বিক্রি করা যায়, ধরেন এই যে দারাজের কথা বললাম, সেখানে আমার প্রোডাক্ট লিস্ট করে বিক্রি করতে পারি, বিক্রয়.com এ বিক্রি করতে পারি। আমি ইনফ্লুয়েন্সার, যেখানে অনেক বড় বড় ইউটিউবার যাদের কথা মানুষ শোনে, তাদের মাধ্যম দিয়ে আমার প্রোডাক্টের বিজ্ঞাপন করাইতে পারি অনেক ভাবেই কিন্তু। তো যেখানেই আমি যেভাবেই করাই না কেন, ওইখানে ওই সব জায়গা থেকেই কিন্তু আমার কাছে মানুষ আমার প্রতি পণ্যটা সম্পর্কে চাবে বা জানতে চাইবে। তাই আমার এই 5টা উত্তর ব্যাপারে যদি আমি শতভাগ কনফিডেন্সের সাথে নিজে প্রস্তুত থাকতে পারি, অথবা আমি আমার যে টিম থাকবে অফিসিয়ালি এমপ্লয়ি, তাহলে আমি তাদেরকে এই 5টা প্রশ্নের উত্তরকে প্রিপায়ারি করে তাদেরকে প্রস্তুত করে দিব, যে কাস্টমার কি চায়, কেন চায়, কখন চায়, কিভাবে চায়, কোথায় কোথায় চায়, এইগুলো একেবারে পানির মতো স্বচ্ছ, তার উত্তরটা জানতে হবে। তাহলে কোথাও আটকে যাবে না, কাস্টমার ফোন করেছে ভাইয়া আপনার ল্যাপটপের বিজ্ঞাপন দেখেছি, একটু বলেন তো বিস্তারিত। ভাইয়া কোনটা দেখেছেন, আমাদের তো অনেকগুলো আছে, আমি কোনটার কথা বলবো আপনার কাছে যদি একটু বলতেন। এখন এটা তো স্বাভাবিক বলবেন এই কথা বলার পরে, মনে বলবেন ভাই এই যে জি এই মডেলের এই সিরিজের এত এত এত, আপনি যদি দেখা গেল এমপ্লয় নিয়েছেন এমনি ট্রেনিংটা দেন নাই, অর্থাৎ ভাই একটু লাইনে থাকেন আমি আপনাকে জেনে আপনাকে জানাচ্ছি, এরকম একটা বলে দিলেন। তারপর আরেকজন, ভাইয়া এটা তো বলছে আমি তো বুঝতেছি না কোন কনফিগারেশন, বা এই প্রোডাক্টের কেমনে কি, এরকমও কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে হয়। এইরকম কোন জায়গায় কাস্টমারের কথা বলার ক্ষেত্রে এমন কোন এমপ্লয় নিয়োগ করবেন না যে এই জানার জন্য টাইম নিতে হচ্ছে, নিজে স্পষ্টতা ধারণা, বরং যখন প্রশ্ন করবে
এত ডিপলি ইন ডেপথ নলেজেবল, তার কথা শুনে অপর পক্ষ থেকে মানুষ বুঝবে না এ অনেক কিছু জানে প্রোডাক্ট সম্পর্কে, বা তার প্রোডাক্টের সম্পূর্ণ বিষয় বুঝাইতে সক্ষমতা আছে। এইরকম জিনিসকে রাখবেন এই মার্কেটের, যদি আপনি বুঝতে চান। তাহলে আমি এক কথাই বলবো যে এইগুলো যদি না বুঝে ফেসবুক দিয়ে ব্যবসা করতে নামে পড়েন, ডলার খরচ করতেই থাকবেন। কোনো, আপনার দেখবেন ডলার পর ডলার কেটে যাচ্ছে, দুই চারটা হয়তো সেল মেসেজ আছে, তারপরও ওটা কনফার্ম হয় না, ইত্যাদি ইত্যাদি। এক কথায় এটা লস গোনা ছাড়া রাস্তা থাকবে না। মূলত আপনাকে বুঝতে হবে কাস্টমার যে প্রবলেমের জন্য আপনার কাছে আছে সমাধান নেওয়ার জন্য, তাই না? ওইটাই যদি আমি না বুঝি আর ওইটাই যদি আমি তাকে বুঝাইতে না পারি, তাহলে আমার এই প্রোডাক্ট বা সার্ভিস কোনো অবস্থাতেই যাবে না। কিন্তু আমি যদি উল্টাটা করতে পারি, যে আমি তার সমস্যা বুঝতে পারি, তাকে সমস্ত 5টা উত্তর দেওয়ার জন্য আমি আমার নিজের কাছে প্রিপেয়ার আছে, প্রস্তুতি আছে, তাহলে আমি নিশ্চিত থাকেন প্রোডাক্ট যে লেভেলেরই হোক, যে মানেরই হোক, আমি ওটা বিক্রি করতে পারবো। এইটা হলো মূল কথা। তাই আশা করি যে মার্কেট মানে আজকে থেকে মনে রাখবেন, মার্কেট মানে আমার ক্রেতা অথবা কাস্টমার, এটা হলো মার্কেট। এবার মার্কেটিং এই জিনিসটা কি, চল এটা একটু সংক্ষিপ্ত ভাবে বুঝে নিই। মার্কেটিং হচ্ছে এক কথায় যদি আমরা বলি, ব্যবসা পরিচালনা করার অক্সিজেন। আমার একটা ফেসবুকে অনলাইন ব্যবসা আছে, অথবা আমার একটা ফিজিক্যাল দোকান আছে, অথবা মার্কেটে একটা দোকান আছে, যে যেভাবেই বলি না কেন, ছোট থেকে ছোট হোক না কেন সেই ব্যবসাটা, ব্যবসা হচ্ছে আমার যেহেতু প্রতিষ্ঠান, অথবা ফেসবুকেও আমার একটা ব্যবসা, এটাও কোনো অসুবিধা নেই, ফেসবুক পেজও একটা এখন দোকানের মতো, তাই অনলাইন ব্যবসা। তো আমার মোট কথা মার্কেটিং এমন একটা জিনিস, আমি ফেসবুক দিয়ে ব্যবসা করি আর দোকান থেকে ব্যবসা করি, যেভাবেই করি না কেন, অক্সিজেন মানে, মানুষ অক্সিজেন ছাড়া মুহূর্তের মধ্যে কয় মিনিট বাঁচবে বলেন তো? আমরা যদি নিঃশ্বাস বন্ধ করে 2-2.5 মিনিট বাঁচতে পারবো, ছটফট করতে করতে 2.5 মিনিট। মেডিকেল সায়েন্সে বড় জোর 3 মিনিট পর্যন্ত সে ছটফট করতে করতে মারা যাবে যদি নিঃশ্বাস বন্ধ রাখা হয়। 3 মিনিট, হায়েস্ট 3.5-4 মিনিট পর্যন্ত যাদের স্ট্যামিনা বেশি, তারা 3.5-4 মিনিট পর্যন্ত সার্ভাইভ করে। বাকিগুলো কিন্তু মানুষ চলে যায় এর মধ্যেই। আচ্ছা, এখন চিন্তা করেন তো, যে আমরা সেই অক্সিজেন ব্যবসার ক্ষেত্রে যদি ওই ওই জায়গা থেকে চিন্তা করি, ব্যবসা পরিচালনা করতেছি, আমরা জানি নাই আমার নিজের ব্যবসা, নিজে গলা টিপে নাক নাক কান টিপে বসে ধরে বসে আছি। এরপর আমি চাইতেছি ডলার খরচ করতেছি, সেল হচ্ছে না কেন? এমপ্লয় তো একটার জায়গায় দুইটা নিয়ম, সেল হয় না কেন? মার্কেটের সবচেয়ে ভালো প্রোডাক্টটা নিয়ম, সেল হচ্ছে না কেন? বিজ্ঞাপন বানাইলাম এত সুন্দর করে, টাকা খরচ করে আমি ভিডিও বানাই নিলাম, ক্যাম্পেইন করাই আমি এক্সপার্ট মার্কেটার দিয়ে, কি হইল রে ভাই? যে টাকা সেল হয় ও টাকা তো খরচই ওঠে না। 2 দিন পরে আমি ব্যবসা থেকে কুইট করে বের হয়ে চলে গেলাম। ব্যাপারটা এরকম। তো এরকম তো মানে আমাদের অধিকাংশের ক্ষেত্রে, নতুনদের ক্ষেত্রে এরকম হয়। ব্যাপারটা এরকম না, যে এক কথায় তাই আমি বলতেছি অক্সিজেন যেহেতু ঠিকঠাক মতো যেন আসা যাওয়া করতে পারে ব্যবসার মধ্যে, তাহলে দেখবেন ওই ছোট হোক ওই ব্যবসাটা আপনার রেগুলারিটি কম বেশি আস্তে আস্তে গ্রোথ হবে, আস্তে আস্তে উপর দিকে উঠবে। তো আমরা আবার, আমি যেটা বলছি যে অক্সিজেনকে আরেকটা বলছি, যে আবার বলা যেতে পারে টাকা আয়ের প্রধান হাতিয়ার। মার্কেটিং হচ্ছে আমি যে অনলাইন একটা পেজ খুলে ব্যবসা করতে যাচ্ছি, বা আমরা যে ল্যাপটপের ব্যবসার এক্সাম্পল যদি দেই, যে আমরা এই ল্যাপটপটা বিক্রি করে কিছু আমরা প্রফিট নিব, সেই প্রফিটটা হলে কি হবে, আমাদের আয়ের একটা সোর্স হবে, একটা সেকেন্ড একটা বা থার্ড একটা ওয়ে হবে ইনকামের। শুধু তাই না, এখন এই সেকেন্ড যে বা থার্ড বা ফোর্থ যে আমার আয়ের সোর্সটা হবে এই মার্কেট, এই ল্যাপটপ বিক্রিটা, তাহলে এইটার কারণে যে আমি আমার ব্যবসা থেকে রেভিনিউ জেনারেট করবো, এটা আমার ফ্যামিলি হতে পারে, অফিস হতে পারে, আমার অধীনে আরো 5-7টা এমপ্লয়ি তার উপরে নির্ভর করে। তার মানে এই জিনিসটা যদি আমি ক্রমান্বয়ে উপরের দিকে নিয়ে যেতে চাই, ব্যবসা বড় করতে চাই, তাহলে মার্কেটিং আমাকে এমন ভাবে বুঝতে হবে। এখন কি একদিন এটা বুঝবে না, একদিনে বোঝা যাবে না ব্যবসায় নামার পরে। তবে বেসিক জিনিসগুলো নিয়ে কিন্তু ব্যবসায় নামতে হবে। একদম মার্কেটিং এর মাও জানেন না, তাহলে কিন্তু ভাই ঝামেলা হবে, একটা সময় বেশি দূর আগানো যাবে না। এই জন্য আমি কিছু বোঝাই দিচ্ছি প্র্যাকটিক্যাল, আমরা আরো ক্লাসগুলো করলে আরো অনেকটা বাস্তবতা বুঝে যাবেন। আমার অক্সিজেন যেহেতু আসা যাওয়া আমার নাকের মধ্যে ঠিকঠাক হয়ে আমি বেঁচে থাকা সহজ হবে। ঠিক এরকম আমার যে ব্যবসাটাই ছোট হোক বড় হোক পরিচালনা করি না কেন, আমার এই মার্কেটিং জিনিসটা যদি আমি বুঝি, তাহলে আলহামদুলিল্লাহ আমি বলতে পারি যে আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনি ঠকবেন না। আপনার ব্যবসা হয়তো কখনো ভালো যাবে, কখনো একটু ডাউন যাবে, আপনি একেবারে ব্যবসা থেকে মানে একবারে কুইট করে চলে যাবেন না। তাহলে এই মার্কেটিং এক কথা ব্যবসা পরিচালনা করা কলা কৌশল, ব্যবসা পরিচালনা করার হাতিয়ার, তাই না? এখন আসলে আমি আর একটু সহজ করতে, মার্কেটিং করব কিভাবে? তা আমি ওখানে বলছি মার্কেটিং মানে হলো বর্তমান প্রেক্ষাপটে একেবারে এই সময় রানিং যে ব্যবসার অবস্থা, মার্কেটিং এর সংজ্ঞা বইয়ের ভাষা দিয়ে হবে না। মার্কেটিং মানে বিপণন করা, এরকম না, এরকম দিয়ে হবে না। মার্কেটিং মানে হবে কাস্টমারের মন নিয়ে খেলা করা, বাংলা কথা যেটা সাইকোলজি নিয়ে খেলা করা, মাইন্ড নিয়ে খেলা করা। তার মানে মানুষ আসলে প্রোডাক্ট কিনতে আসে না, মানুষ সার্ভিস কিনতে আসে না, মানুষ
আবেগ কেনে, ফিলিংস কেনে, বুঝছেন? আপনার পকেট থেকে, তার পকেট থেকে 30,000, 40,000, 50,000 টাকা দিয়ে একটা ল্যাপটপ নিবে, বা 250-300 টাকা দিয়ে একটা বই নিবে। যে কোনো প্রোডাক্ট হতো, আপনি 3 পিস বলেন, ঘি করেন, আপনার মানুষ কখন তার মানি ব্যাগের পিছন, মানি ব্যাগটা কোথায় থাকে? প্যান্টের পিছনে থাকে সচরাচর। তো সেই মানি ব্যাগ পিছনটা বের করবে, সেই মানি ব্যাগের ভিতর থেকে টাকা বের করে আপনাকে বিকাশ করে পাঠিয়ে দিবে, বা ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দিবে। এই জিনিসটা কতটুকু পর্যন্ত গেলে আপনাকে এই কাজটা, তার পকেটের টাকাটা আপনার হাতে তুলে দেবে? ব্যাপারটা এইভাবে যদি চিন্তা করে, তাই বোঝা যাবে যে কাস্টমার যখন মন থেকে স্যাটিসফাই হবে যে না, এটা আমার দরকার, আমি এটার, তাদের কথাবার্তা, তাদের প্রোডাক্ট বা তাদের সার্ভিসের উপর আমি মোটামুটি স্যাটিসফাইড, সন্তুষ্ট, আমি কনভিন্স তাদের প্রতি, তাহলে সে তার এই কষ্টের টাকা আপনার হাতে তুলে দিতে দ্বিধাবোধ করবে না, বা তার এত রকম কোনো কৌতূহলী জাগবে না। তাহলে আমরা এক কথায় যদি কি বলি, আমরা এক কথায় যদি বলতে পারি যে আমি যদি কাস্টমারের মনটা বুঝে দিতে পারি, কাস্টমারের মনটা যদি আমি মোটামুটি নাড়াচাড়া করার অভিজ্ঞতা, এটা কিভাবে করবেন? এই জিনিসটা আসলে মানুষের মন নিয়ে খেলা করা কিন্তু বিশাল একটা মানে শিল্পীর ব্যাপার, শৈল্পীর ব্যাপার, তাই না? এটা সবার পক্ষে কি সম্ভব হবে? আমি আমাদের আপনাদের সাথে যেমনি আমি ব্যবসায় ক্লাস নিয়ে, আমি সাধারণত ব্যবসার ক্লাসগুলো আমি এক হাতেই নিচ্ছি। আমাদের আরো অনেকেই আছে, মেন্টর আছে কিন্তু আমাদের প্রতিষ্ঠানে, বলতে চাই যে না, ব্যবসা কেন্দ্রিক ভাই, আপনি নিজেই কথাগুলো বলেন, আপনার কথাগুলো তারা সহজে বুঝতে পারবে। অথচ আমার চেয়ে তারা প্র্যাকটিক্যালি, তারা আমার ব্যবসায় বেশি বিক্রি করে, আমাকে বিক্রি করে ব্যবসার ক্ষেত্রে হেল্প করে, কিন্তু ক্লাস নেওয়ার ক্ষেত্রে তারা বলতেছে যে না, আমি তাদের বুঝাইতে পারবো না। এই যে আপনাদের আপনাদের আমার কথার সাথে আপনাদের ইন্টারাকশন করা, এটা আপনাদের মনের সাথে মনের একটা, যে আমি যেভাবে বই আপনার সাথে বুঝতে পারেন, বা চেষ্টা করি সহজে বোঝানো, এই যে ক্যাপাসিটিটা, প্রোডাক্ট আপনি বিক্রি করবেন, আপনি যেহেতু এটার মেন উদ্যোক্তা, এই প্রোডাক্টের বিক্রির কারিগর, আপনি অন্তত মেন ফোকাস পয়েন্টে থাকবেন যে আমার এই প্রোডাক্টটা মানুষের কাছে বিক্রি করতে গেলে তার মনের মধ্যে কোন কথা, কোন জিনিসটা, বা কি কি জিনিস যদি আমি তার সামনে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে আশা করা যায় তার ওই পকেটের পিছনের মানিব্যাগটা থেকে আপনাকে টাকাটা পাঠাবে। এইটা হলো মূল কথা। এইটার জন্য অনেকগুলো ওয়ে আমরা জানবো আজকে, যেহেতু আমরা জাস্ট সিম্পল ভাবে জানার চেষ্টা করতেছি যে মার্কেটিং ভার্সেস মার্কেট, তাই না? মার্কেট মানে কাস্টমার, বুঝে গেছি। এখন কাস্টমারের পকেট থেকে টাকা বের করে আমার প্রোডাক্টটা সেল করা, এইটাই তো এখন মার্কেটিং। তো এইটার করার জন্য প্রথম পদক্ষেপ হলো মানুষের মনটা আমাকে বুঝতে হবে, রিড করতে হবে, সেই মনের মধ্যে আমার প্রোডাক্টের বিষয়ত্ব তাকে ফুটায় তুলতে হবে। আর কিভাবে করব, এইটাই হলো আর শৈল্পিক কাজ, বা এটা আমি আমাদের আরো সামনে ক্লাসগুলোতে এটা আমি ডিটেলস আলোচনা করব। তো এক কথায় সঠিক কাস্টমার বোঝা এবং সঠিকভাবে মেসেজটা বা থ্রো করা, এটা হলো মার্কেটিং এর মূল মন্ত্র। আমি এই জন্য বলছি, মার্কেটিংটা যদি ঠিকঠাক মতো আপনি শিখতে পারেন, আমি এতটুকু বলতে পারি, আমাদের এই প্রোগ্রামটা যেহেতু ফ্রি অফ কস্টে, আরো মনে হয় সব মিলে 20টা ক্লাস হইতে পারে, 30টাও যদি হয়, তাতে কোনো আমাদের পক্ষ থেকে আপত্তি নাই। আমরা পুরো ব্যবসা শুরু করেছি আপনাদের সামনে থেকে, এইটা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে অতিক্রম করব। এই জিনিসগুলো করতে করতে এখন যে কয়টা ভিডিও লাগে লাগুক, আমাদের কোনো ধরা বাধা নেই, চলতে থাকুক। আশা করা যায় এই মার্কেটিং বাস্তবতা, আরো কত কিছু সামনে, আরো টেকনিক্যাল বিষয় আছে না, যে ক্যাম্পেইন যেহেতু আমাদের লাইভ হবে, তারপরে যে আরো টেকনিক্যাল সেটআপ কত কি আছে, সাইট বানানো, ই কমার্স, তারপরে ল্যান্ডিং পেজ, অনেক কিছু আপনাদের জানবেন, যেটা এভাবে ওপেন সিরিয়াল বাই ওয়েতে, যে একটার পর একটা এই জিনিসগুলো আসবে। তা আমি আশা করি যারা কন্টিনিউ করবেন, কন্টিনিউসলি ধরে রাখবেন, এটা আপনারা অনেক কিছু এখান থেকে ইনসাইট নিতে পারবেন। শুধুমাত্র মৌখিক ব্যাপার স্যাপার পাবেন না, থিওরিটিক্যাল বাস্তবতা এবং লাইভের যে কর্মকাণ্ডগুলো হয়, সেগুলো আপনারা এখান থেকে জানতে পারবেন আশা করি। তো মার্কেট আমি একটু আবার সামারি করি, যে মার্কেট হলো কাস্টমার, মার্কেটিং হলো ওই কাস্টমারের মন নিয়ে খেলা করা, বাস। আমার কাছে সহজ সংখ্যা হবে এতটুকু, এটাই বাস্তবতা, আমরা এটাই অন্য অন্য আমরা যে প্রোডাক্ট বিক্রি করে থাকি এগুলো নিয়ে কাজ করি। আপনাদের সামনেই বই, যে কোর্সটা যখন আমাদের হবে, আমি বাস্তবতাটা যদি তুলে ধরি, প্রথমে ঈদের আগে আমরা এটা বললাম যে আমরা এরকম প্র্যাকটিক্যাল বাস্তবতা শেখাবো লাইভে। আমাদের কত টাকা দিতে হবে? 5,000 টাকা করে দিতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের 50টা সিটের কথা 60-65 জন ফর্ম পূরণ করলেন, প্রায় 42-43 জন, প্রায় 2.5 লাখ টাকার মতো, 2,45,000 সামথিং টাকা আমাদের কাছে পেমেন্ট পাঠিয়ে দিলেন। কেন? হাতে কলমে শিখবেন। পরে আমরা দেখলাম যে যে মানুষ নিয়ে আমরা যেভাবে প্রথম 2টা ক্লাসে বলছি সবাইকে নিয়েই শুরু করব, 5টা ধরনের লোক আমাদের এখানে আছেন, তখন 250-300 মানুষ হইতো প্রথম 2টা ক্লাসের মধ্যে। সব ধরনের মানুষ ব্যবসা শিখতে চায়, জানতে চায়, কিন্তু টাকার কথা বলাতে কি হইলো, আমাদের এই অ্যাপ্রোচটা যখন তাদের কাছে বললাম, তাদের মনোপুত হয়নি। তারপরে আমাদের যে টার্গেট ছিল 50 জন হলেই তো আমাদের 2.5 লাখ টাকা হয়ে গেল। এমনিও শিখাইতাম মাগনা, মাঝখানে 2.5 লাখ টাকা হয়ে গেল, ব্যাপারটা এরকম।
পরে দেখলাম যে না, এটা হবে কিছু মানুষের হয়তো হবে, তারপরেও শিখতে যদি না পারে বদনামেরও ব্যাপার স্যাপার আছে। তো এক কাজ করি, আমরা লাইভটাই করি, আমাদের উনিদের সমস্ত টাকা রিফান্ডের আবার ওই ঈদের আগেই করা হয়ে গেল। আমরা এখন এটাকে লাইভ করতেছি। লাইভে আপনার যারা টাকা দিয়ে একসময় 50 জন আসতো, এখন কোনো হয়তো 30 জন এখন লাইভে আছেন, সামনে আরো 10-20 জন, শেষ পর্যন্ত কয়জন থাকে জানি না। কিন্তু আমরা চেষ্টা করবো আমরা যেটুকু আগাচ্ছি ব্যবসা সম্পর্কে সেটা আপনাদের সামনে তুলে ধরা। আমরা ল্যাপটপের কিন্তু আমরা সোর্সিং এর কথা বলেছি, আমরা বাংলাদেশি সোর্স, দুবাই সোর্স, এগুলোতে আমরা করেছি। আমাদের কিছু কমেন্টস করছেন কোথা থেকে সোর্স করছেন, আমরা বলছি এটা আমরা এলিফ্যান্ট রোড এবং মিরপুর যে কয়েকটা আছে, সবাই তো আসলে ছোট ছোট বিক্রেতা। মূল সোর্স আসলে আমরা প্র্যাকটিক্যাল লাইফে যা দেখলাম যে এদের অরিজিনাল সোর্স এটা কখনোই রিভিউ বা আপনার কাছে শেয়ার করবে না। ভাই আমি তো আপনাকে ভালো রেটটা দিচ্ছি, আপনি আমার কাছ থেকে বিশ্বাসের সাথে নিতে পারেন। আপনি যেহেতু অনেক কোয়ান্টিটি নিবেন, আমি সাধারণত এটা 30,000 বিক্রি করি, আপনাকে আমি 28,000 টাকা দিব। আপনি আবার সেম প্রোডাক্টটা যদি আপনি মাল্টিপ্লান বা ইলিফ্যান্ট রোড বা সুবাস্তুতে যান, এই দুইটা জায়গায়, ঢাকা বা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় জায়গা, এই দুইটাতেই সাধারণত কার্গো থেকে বলেন বা দুবাই থেকে যে মানুষ ক্যারি করে নিয়ে আসে এই প্রোডাক্টগুলো এলিফ্যান্ট রোডে বেশি যায়, মাল্টিপ্লানে যায়, তারপর হচ্ছে আপনার ওই যে মিরপুরের শাহী প্লাজায় মার্কেট, ফলপট্টি, এরকম মিরপুরে বেশ কিছু আখড়া আছে। তো এখন ব্যাপার হচ্ছে যে এই যে মনে করেন যে এই দুইটা জায়গার দুইটা সোর্সের কাছে আমরা যখন যাওয়া শুরু করেছি, বাস্তবতা কি দেখলাম যে ওই একজন 28,000, একজন এটাকে 27,500 দিচ্ছে, অথবা 28,500 বলতেছে। সব ধরেন সব মিলে আমরা 27,500 সর্বনিম্ন প্রাইসটা পেলাম। কিন্তু আমরা যখন আর একটু ভিতরে ঢোকার চেষ্টা করলাম, দেখা গেল যে উনিরা যার কাছ থেকে নিচ্ছে, যিনি ডিরেক্ট দুবাই থাকেন, উনির থ্রোতে যদি এই প্রোডাক্টটা নেয়, সেটা কিন্তু একবারে 26 বা 25.5 পর্যন্ত পাওয়া যায়। এখন আমরা প্রথম স্টেজে আমরা তো দুবাই যেতে পারবো না, তাই না? আমরা সেখানে সোর্স করতে পারবো এটা, এই জায়গাটা সবাই যেতেও পারতেছে না। 100 জন ল্যাপটপ বিক্রি করা যারা মার্কেটে বিক্রি করে, 90 জনই যান না, 10 জন হয়তো গেছেন, 10 জন পুরো মার্কেটের সাপ্লাই দিচ্ছে। এখন দেখা যাইতেছে যে আমরা এখন এই সোর্সিং এর জায়গায় দুর্বল। যদি সোর্সিংটা আমরা কখনোই, যে আমরা আগামী মাসের অগাস্টে আমরা, আমি যদি যাই, আল্লাহ বাঁচায় রাখেন, ইনশাল্লাহ নিয়ত আছে, তাহলে আগস্টের শেষে না হয় সেপ্টেম্বর ফার্স্ট উইকে যাব দুবাইতে। তখন আপনাদের আমি ওখানকে গিয়ে আমি লাইভ করার চেষ্টা করবো যে দুবাইয়ের কোথায় কি ধরনের সোর্স, কোথায় কোথায় এগুলো হয়, ইউরোপের কোথায় কোথায় কোন মানে যা আছে, আমি সেখানে 1 সপ্তাহের মতো থাকার নিয়ত আছে। সেখান থেকে যখন আমি সোর্স করব, তখন আমি দেখা যায় প্রতি প্রোডাক্ট বা পণ্যতে মিনিমাম 1,500-2,000 টাকা আরো কমে আমি নিজে আনতে পারবো। তখন আমি আমার কাস্টমারকে ভালো প্রাইস দিতে পারবো, আরো কমে দিতে পারবো, বাট এরকম। তবে এখন আমরা যেগুলো দিচ্ছি সবচেয়ে কোয়ালিটি এনশিওর করা, ভালো বাছাই করে করে, বোচেস থেকে বাছাই করে করে নিয়ে আসা হচ্ছে। সাধারণত ওরা এভাবে দিতে চায় না, এই জন্য প্রাইসটা একটু বাড়তি দিয়ে আনতে হচ্ছে। হোক, আমরা প্রথম থেকেই ব্যবসার একটা নীতি ঠিক রাখবেন, প্রথম থেকেই প্রিমিয়াম, যেটা কমিটমেন্ট, সেটা ঠিক রাখবেন। কমিটমেন্টের জায়গায় কখনো নোটস ওর জন্য না হয়। সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট, তাই না, ভালো জিনিস নিয়ে আসছেন, উনি নেওয়ার পরে কি হইলো, ল্যাপটপ অন হচ্ছে না, র্যামে প্রবলেম দিচ্ছে, বা কোনো একটা প্রবলেম হইতেই পারে, নতুনও হইতে পারে, পুরাতনও হইতে পারে। কিন্তু আপনি কমিটেড কি আছেন একটা কাস্টমারের প্রতি, আপনাকে যে কারণে বিশ্বাস করে, যে কথার কারণে আপনার কাছে প্রোডাক্টটা নিচ্ছে, সেইখানে কখনোই নীতিতে অটল থাকবেন। দেখবেন আল্লাহ তাআলা ব্যবসার ব্যাপারে বরকত দিবেন, আপনার কাস্টমার আপনার প্রতি সন্তুষ্ট থাকবে। কথা কাজে মিল নাই, কিনার পরে কাস্টমার আর চেনেনই না, এরকম যদি ভাবভঙ্গি তার দেখা যায়, তাহলে ওই ব্যবসাটা ওয়ান টাইমই হবে, সেকেন্ড টাইম আর উনি আপনাকে তো রিকমেন্ড করবেই না, উনি আপনার প্রতি বদদোয়া দিবেন, যেটা সিটার একটা বাটপার, তাই না? তো এরকম কেউ কোনো অনলাইনটা বড় একটা এমন একটা চ্যালেঞ্জিং জায়গা। আপনি যদি বিশ্বাসের জায়গায় একবার পৌঁছে যান, আপনি অনেক দূর যেতে পারবেন। আর যদি বিশ্বাসে ঘাটতি করে ফেলেন, তাহলে আপনার আগাইতে পারবেন না। ওই ওয়ান টু ব্যবসা, এটা হচ্ছে গিয়ে যারা খুচরা বিক্রি করতে পারে তাদের জন্য, যা আজ আছে কারো নাই, এটা হতে পারে। কিন্তু অনলাইন লং টার্ম একটা চিন্তা করে ব্যবসা ডেভেলপ করছেন, অনেক ইনভেস্ট আছে, তাই না? আপনাকে খুব প্রতিটা পদক্ষেপে মানে সতর্কতার সাথে আগাইতে হবে, কমিটমেন্ট অনুযায়ী আগাইতে হবে। তো এইগুলোও আমরা আপনাদের সামনে আস্তে আস্তে তুলে ধরবো ইনশাল্লাহ। তো আজকে আমি আর মার্কেটিং নিয়ে কিছু বলতে চাচ্ছি না। আর আমরা ল্যাপটপের যারা যুক্ত হয়েছেন তাদের আমরা অফিসিয়ালি কবে থেকে সেল শুরু হচ্ছে গ্রুপে তো জানিয়েই দেবো, তারপর আপডেট আপনাদেরকে সব গ্রুপে শেয়ার করতেছি। 20 তারিখ এখন কোটা আন্দোলন, আমাদের গাড়ি ঘোড়া কিন্তু কুরিয়ারে আজকেও কথা বলেছে, আজকে ঢাকা থেকে কোনো কুরিয়ার ঢাকার বাইরে যাতায়াতের সুযোগ হয়নি, বা ঢাকার বাইরে থেকে ঢাকায় আসারও সুযোগ হয়নি। তা আমরা একটু পরিস্থিতি দেখি, আজকে কালকে অবস্থা দেখে শুনে, দেশে যেহেতু একটা, যেটা যৌক্তিক একটা দাবিতে যে মানুষ কোটা নিয়ে কথা বলতেছে, আমরাও তাদের পক্ষে মতামত দিই যে
এত কষ্ট করতেছে, আমাদের হয়তো একটা বয়স স্টেজ হইতে লেখাপড়া কোটা বই একটা পার হয়েছে, হয়তো ব্যবসার দিকে আছি, কিন্তু আমাদের ভাইয়েরা যারা আছেন, যারা এটা নিয়ে আন্দোলন করছেন, এটা হওয়ার একটা সমাধান হওয়া যৌক্তিক অনেক আগে থেকেই, সেটা নিয়ে আন্দোলন করতেছে। তো এই জিনিসগুলো এখন মোটামুটি একটা নিরসন হয়তো আরো হইতে 2-4 দিন লাগতে পারে, যা বোঝা যাচ্ছে। এটা এখন দেখা যাক, এটা সুস্থ, আল্লাহ তাআলার কাছে দোয়া করি এটা সহি সালামতের জন্য সুন্দরভাবে। আজকে অনেকগুলো মানুষের প্রাণ চলে গিয়েছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে অহেতুক ভাবে এগুলো যাচ্ছে। আমাদের যারা ক্ষমতায় আছেন তারা একটু ভালো করে বুঝবে এটা হয়ে যায়, এটা কেন কি হইতেছে জানি না, কোথায় কি যাবে, এটা এই পরিস্থিতিটা একটু দেখতে হবে 1-2 দিন। রাস্তাঘাট যদি ক্লিয়ার না হয় তাই কুরিয়ার গুলো হবে না, অনেকে অর্ডার করে বসে আছেন, সেইগুলো আমরা কমিটমেন্ট বলছি না, কমিটমেন্টের জায়গায় আমি বললাম কালকেই চলে যাবে। ভাই আপনি তো বললেন কালকে যাবে, আমি তো পরীক্ষা দেবো পরের দিন, এখন আমার ল্যাপটপ লাগবেই না, 3 দিন পরে কেন আসছে? আমরা অল্পতেও এক্সাইটেড হয়ে যাই, মানে বিরক্ত হয়ে যাই। এই জন্য আমরা বলছি যে অফিসিয়ালি শুরুই করবো, দেখি একটু এই পরিস্থিতির দেখি 1-2 দিন দেখি, অ্যাভেলেবেল গাড়ি চলাচল হোক বা একটা সমাধানে আসুক, তখন আমরা কমিটমেন্ট অনুযায়ী, এবং আমরা এমন চেষ্টা করেছি আমাদের প্রতিনিধি ল্যাপটপটা নিজ হাতে পৌঁছে দেবে ঢাকার বাইরে, যাতে আমাদের কথা এবং কাজে মিল থাকে। ঠিক আছে ইনশাল্লাহ, এবং আরো বিস্তারিত কথা হবে আগামী বৃহস্পতিবারে। আর অনেকেই বলেছেন গ্রুপটা অধিকাংশ সময় বন্ধ থাকে, চ্যাট করা যায় না, তাহলে আমাদের ক্ষেত্রে করণীয় কি? তা আমি বলেছি আগামীকাল তো মহরমের বন্ধ সাধারণত, তা আমাদের মহরমের বন্ধটা আগামীকালকে না দিয়ে, আগামীকাল অফিস খোলা আছে, বৃহস্পতিবারে আমরা মহরমের ছুটিটা নিয়েছি অফিসিয়ালি, বৃহস্পতিবার শুক্রবার অফিসিয়াল বন্ধ, আগামীকাল অফিস আমাদের খোলা আছে। আগামীকাল হয়তো এই দুইটা মেসেজ গ্রুপের অন থাকবে, চাইলে আপনারা মার্কেটিং বিষয়ে, আমাদের ল্যাপটপ বিষয়ে এগুলো কথা বলতে পারবেন। আগামীকাল সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত গ্রুপ খোলা থাকবে, আশা করি ওখানে আপনারা অনেক মতামত শেয়ার করতে পারবেন। তো আজকে এখান থেকে ক্লাসের বিদায় নিচ্ছি, আপনাদের যদি কোনো কথা থাকে, আমি কোনো প্রশ্ন পর্ব থাকে, আমি চাইলে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। 11টা 2 বাজে, 11টা 10 পর্যন্ত আছি।